এই কাহিনী একটি মেয়ের, যার কাছে স্পিড, স্ট্রেংথ, ম্যাজিক্যাল পাওয়ার আরও কত কি আছে। সে চাইলেই এক মুহূর্তে অনেক কিছু করে ফেলতে পারে। তাই এই মেয়েটির পিছনে কিছু লোক পড়ে যায় যারা তার সুপার হিউম্যান অ্যাবিলিটি চুরি করতে চায়। তো মেয়েটি কিভাবে নিজেকে ও ফ্যামিলিকে বাঁচাবে সেই কাহিনী আজ আমরা দেখতে চলেছি। মুভির নাম দ্য উইচ। শুরুতেই একটা রিসার্চ ল্যাব দেখানো হয়, যেখানে কিছু সায়েন্টিস্ট কিছু ছেলে মেয়েদের ওপর অদ্ভুত এক্সপেরিমেন্ট করছিল। আসলে তারা বাচ্চাদের ব্রেনের ডিএনএর সঙ্গে কিছু এক্সপেরিমেন্ট করে তাদের সুপার হিউম্যান অ্যাবিলিটি দিচ্ছিল। বলতে গেলে তারা মানবরূপী ডেভিল তৈরি করছিল, যারা ভবিষ্যতে যুদ্ধে খুবই পাওয়ারফুল ওয়েপন হিসেবে কাজ করবে। সিন শিফট হয় কয়েকদিন পর। একটা 8 বছরের বাচ্চা মেয়েকে দেখানো হয় যে সেই রিসার্চ ল্যাবের সবথেকে পাওয়ারফুল মেয়ে সব গার্ডকে মেরে পালিয়ে যায়। আসলে সায়েন্টিস্টরা তাদের উপর যে এক্সপেরিমেন্টসগুলো করছিল সেগুলো প্রচণ্ড পেইনফুল, রীতিমতো টর্চার। চিফ সায়েন্টিস্ট ডক্টর বেককে দেখানো হয়। সে মিস্টার চয় নামে চিফ গার্ডকে বলছিল মেয়েটি পালিয়ে বেশি দিন বাঁচতে পারবে না, তার ব্রেনে একটা প্রবলেম আছে। আমাদের কাছে একটা সিরাম আছে, সেই সিরাম না দেওয়া হলে সে মারা যাবে। আর একটা বাচ্চাকে দেখানো হয় যে সেই মেয়েটিকে ফলো করছিল, বাট সে তাকেও ছাড়েনি, মাথা ফাটিয়ে দিয়েছে। এদিকে মেয়েটি দৌড়তে দৌড়তে একটা ফার্মে পৌঁছে যায়। ফার্মের ওনার মিস্টার গু এবং তার ওয়াইফ তাকে রেস্কিউ করে, ডক্টর ডেকে ট্রিটমেন্ট করায়। ডক্টর জানান মেয়েটির স্মৃতিশক্তি হারিয়েছে, এছাড়াও তাকে কেউ খুঁজতে আসেনি। মিস্টার গু এবং তার ওয়াইফ ডিসাইড করে তারা মেয়েটিকে অ্যাডপ্ট করবে। 10 বছর কেটে যায়। গুজায়ন নামে একটা মেয়েকে দেখানো হয় যে একটা শপে অ্যানিমালের ফুড নিতে যায়, যেখান থেকে তারা আগেও কিন্তু শপ ওনার তাকে খাবার দেয় না, কারণ তাদের অনেক বাকি হয়েই আছে। সেগুলোই আগে শোধ করতে বলে। আসলে মার্কেটে অ্যানিমালের ভ্যালু কমে যাওয়ায় ফার্ম থেকে তাদের বিশেষ ইনকাম হয় না, ধীরে ধীরে প্রচুর ধার দেনা হয়ে যায়। কিন্তু শপ ওনারের ছেলে জায়নকে লাইক করত, সে তাকে খাবারগুলো দিয়ে দেয়। জায়ন বাড়ি ফিরে আসে। তার মাকে দেখানো হয় যে এখন একটা ডিমেনশিয়া নামক মানসিক রোগে ভুগছে। এই ডিজিজের পেশেন্টরা ধীরে ধীরে সবকিছু ভুলে যায়, এমনকি ছোট ছোট বিষয়গুলো। সকালে খাবার খেয়েছে কিনা সেটাও মনে রাখতে পারে না। জায়ন দুঃখিত হয়, কারণ টাকার অভাবে সে মায়ের ট্রিটমেন্ট করতে পারছে না। সিন শিফট হয় রাতে। তারা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। জায়ন ফ্রেশ হওয়ার জন্য স্নান করে নেয়। তখনই তার মাথায় প্রচণ্ড অসহ্যকর যন্ত্রণা শুরু হয়। আবার এক মুহূর্তে সবকিছু ঠিক হয়ে যায়, একদম নর্মাল। এটা তার সাথে মাঝের মধ্যেই হতো। জায়ন এই ডিজিজ সম্পর্কে অনলাইনে রিসার্চ করে, বাট কোনো ইনফরমেটিভ ডেটা পায় না। পরের দিন তার খুব কাছের এবং একমাত্র বান্ধবীর সাথে স্কুলে যায়। ইয়াংহি জানায় একটা ন্যাশনাল সিঙ্গিং কম্পিটিশন শুরু হবে, এর উইনিং অ্যামাউন্ট 30 লাখ টাকা। সে জায়নকে পার্টিসিপেট করার জন্য প্রচুর এনকারেজ করে, কারণ জায়ন ছোটবেলা থেকেই একটা জিনিয়াস মেয়ে, পড়াশোনায় সবসময় টপে থাকে। এছাড়াও সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিং, ফাইটিং সবকিছুতেই এক্সপার্ট। এই উইনিং অ্যামাউন্টটা পেলে পরিবারকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারবে, এই ভেবেই সে পার্টিসিপেট করে, অডিশন দেয় এবং তার সিলেকশনও হয়ে যায়। তারা দুজন প্রচণ্ড এক্সাইটেড হয়। ইয়াংহি আজ রাতে জায়নের বাড়িতে থাকার প্ল্যান করে। সিন শিফট হয় রাত্রে। তারা সবাই একসাথে বসে জায়নের সিঙ্গিং পারফরমেন্স টিভিতে দেখে। গান প্রচণ্ড সুন্দর ছিল। এর পাশাপাশি সে একটা ম্যাজিক্যাল ট্রিক দেখায়, যেখানে সে একটা মাইককে হাওয়ায় ভাসাচ্ছিল। জায়নের মা বাবা অবাকের পাশাপাশি চিন্তিত হয়, কারণ এটা কোনো ম্যাজিক্যাল ট্রিক না, এটা জায়নের একটা হিডেন পাওয়ার। বলতে গেলে সে একটা উইচ। তার প্যারেন্টস এই বিষয়টা প্রথম থেকেই জানতো। তারা তাকে সাবধানে থাকতে বলে, আরও বলে এইসব আর কখনো করো না, কারণ মানুষ আগে সেটাই ধ্বংস করে যেটা ইউনিক হয়। তারা তোমাকে বুঝবে না, ডেভিল ভাববে। ইয়াংহি এবং জায়ন ঘুমোতে চলে যায়। ঘুমানোর আগে তার মাথায় আবার সেই অদ্ভুত যন্ত্রণা শুরু হয়, আবার এক মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়। এদিকে তার ম্যাজিক্যাল ট্রিক পুরো দেশের পাশাপাশি চিফ সায়েন্টিস্ট ডক্টর বেকও দেখে নেয়। বুঝে যায় এই মেয়েটি সে, যে 10 বছর আগে রিসার্চ ল্যাব থেকে পালিয়েছিল। পরের দিন জায়ন আর ইয়াংহি ফাইনাল সিঙ্গিং কম্পিটিশনের জন্য ট্রেনে চেপে সেই ডেস্টিনেশনে যায়, যেটা পাশের শহরেই ছিল। ব্রেকফাস্ট হিসেবে অনেকগুলি ডিম খেয়ে নেয়। তারা দুজন মিলে মজার মজার ব্যাপার নিয়ে আলোচনা শুরু করে। তাদের ঠিক অপোজিট সিটে নোবেলম্যান নামে একটা হ্যান্ডসাম ছেলে ম্যাগাজিনে মুখ ঢেকে বসেছিল। তাদের কথাগুলো শুনে প্রচণ্ড হাসে। জায়নকে বলে, আমি তোমাকে সিঙ্গিং কম্পিটিশনে ম্যাজিক করতে দেখেছিলাম। গাইস, আগেই বলে রাখি,
এই ছেলেটাই সে যে 10 বছর আগে জায়নের পিছু করতে গিয়ে মার খেয়েছিল। যাই হোক, এই ছেলেটাও জায়নের মতোই একজন সুপার হিউম্যান। নোবেলম্যান জায়নকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনতে পারলে? আমরা ছোটবেলায় একসাথেই ছিলাম। যেহেতু জায়নের সেই ইনসিডেন্টের আগের কোনো ঘটনা মনে নেই, তাই সে সাফ সাফ বলে দেয়, আমি আপনাকে চিনি না, কোনোদিন দেখিও নি। নোবেলম্যান চলে যায়। অন্য অ্যাপার্টমেন্টে যাওয়ার সময় একটা লোকের সাথে ঝামেলা হয়। সে লোকটিকে মেরে বডিটাকে কাগজের মতো বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে জায়ন আর ইয়াংহি সেই সিঙ্গিং কম্পিটিশনে পৌঁছে যায়। প্রতিবারের মতোই এবারও খুব সুন্দর পারফর্ম করে, ফাইনালে পৌঁছে যায়। তারা দুজন খুব এক্সাইটেড হয়। জায়নের মাথায় আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে টয়লেটে গিয়ে লুকোয়। এবার ব্যথা এতটাই বেড়ে যায় যে নাক থেকে ব্লিডিং শুরু হয়। সে নিজের অসুখের ব্যাপারে কাউকেই জানাতে চায় না। আবার সবকিছু নর্মাল হয়ে যায়। সে ইয়াংহির সাথে বেরিয়ে আসে, ট্যাক্সির জন্য রাস্তায় ওয়েট করে। তখনই দুটো কালো গাড়ি এসে তাদের সামনেই দাঁড়ায়। কয়েকজন কালো স্যুটবুট পরা লোক নামে। আসলে এরা ডক্টর বিকেল লোক। এখানে তারা জায়নকে নিতে এসেছে। জায়ন পরিষ্কার বলে দেয়, আমি ডক্টর বেক নামে কাউকেই চিনি না, আমি কোথাও কার সঙ্গে যাব না। বলেই একটা ট্যাক্সি ধরে স্টেশনে যায়। তারপর ট্রেনে চেপে নিজের শহরে পৌঁছই। বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সির অপেক্ষা করে। আবার একটা কালো গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। এবার সেই নোবেলম্যান জায়নের সাথে অদ্ভুতভাবে কথা বলে, বাড়িতে তাড়াতাড়ি যাও, না হলে তোমার প্যারেন্টসকে আর দেখতে পাবে না, ভুলেই চলে যায়। জায়ন বুঝতে পারে এটা কোনো ধমকি ছিল না, সে সত্যিই কোনো ক্ষতি করবে। জায়ন ইয়াংহিকে বলে, তুমি তোমার বাবা মিস্টার ডুকে বলে দাও আমাদের বাড়িতে যেতে। ইয়াংহি বাবাকে ফোন করে, যে একজন পুলিশ অফিসার, সব ঘটনা বলে দেয়। তারপর তারা ট্যাক্সির জন্য ট্যাক্সি স্ট্যান্ডে যায়। এদিকে মিস্টার ডু জায়নের বাড়ি পৌঁছে যায়। একটা কালো গাড়ি দেখতে পায়, যার মধ্যে নোবেলম্যান, একটি মেয়ে আর একটি ছেলে ছিল, যারা তার মতোই সুপার হিউম্যান। মিস্টার ডু তাদের কাছে আইডি কার্ড চায়। সিন এখানে কাট হয়ে শিফট হয়। কিছুক্ষণ পর জায়ন আর ইয়াংহি পৌঁছে যায়। তারা দৌড়ে বাড়ির ভিতর ঢোকে, দেখে তাদের প্যারেন্টস চেস খেলছে। সবকিছু নর্মাল, তারা দুজন রিল্যাক্স হয়। মিস্টার ডু কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ইয়াংহিকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় জায়নকে বলে, কিছুক্ষণ আগে তোমাদের বাড়ির এখানে কিছু লোক এসেছিল। তাদের আইডি কার্ডগুলো তো ঠিক ছিল, বাট তাদের তাকিয়ে থাকা এবং কথা বলার ভঙ্গি যথেষ্ট অদ্ভুত। তোমরা সাবধানে থেকো। সিন শিফট হয় ডক্টর বেক এবং মিস্টার চয়ের মিটিংয়ে। হেডকোয়ার্টার মিস্টার চয়কে এই পুরো প্রোগ্রাম থেকে বাইরে বের করছে। এখন থেকে তারা আর একসঙ্গে কাজ করবে না। মিস্টার চয়ের বিষয়টা একদমই পছন্দ হয় না। সে আর একজন চিফ সায়েন্টিস্টের সাথে দেখা করে, যিনি হিউম্যানকে সুপার হিউম্যান বানানোর প্রোগ্রামের সাথেই জড়িত ছিলেন। উনি মিস্টার চয়কে অর্ডার দেন জায়নকে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে। উনি ওর ব্রেনের ওপর রিসার্চ করে আরও স্ট্রং সুপার হিউম্যান, তারপর অনেক চিকিৎসার ওষুধ বানাবেন। মিস্টার চয় তার লোকেদের অর্ডার দেয় জায়নকে ধরে নিয়ে আসতে। সিন শিফট হয় রাত্রে। জায়ন ও তার ফ্যামিলি ডিনার করছিল। আজ রাত ইয়াংহি তাদের সাথেই থাকার জন্য এসেছে। তারা ডিনার করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ইয়াংহি বাথরুমে যায়। জায়নের আবার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তখনই সে কয়েকজনের বাড়িতে ঢোকার আওয়াজ পায়। আসলে মিস্টার চয়ের গুন্ডারা চলে এসেছে। জায়ন রুমের বাইরে বের হতেই গুন্ডারা তার মাথার উপর গান পয়েন্ট করে। তারা তার প্যারেন্টস ও ইয়াংহিকে গান পয়েন্ট নেয়, ধমকি দিয়ে বলে, যদি তুমি চুপচাপ আমাদের সাথে না যাও তাহলে আমরা সবাইকে মেরে ফেলবো। তখনই জায়নের ইভিল মোড অ্যাক্টিভেট হয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে নিজের সুপার হিউম্যান স্ট্রেংথ অ্যান্ড স্পিডের সাথে মাত্র 2 সেকেন্ডের মধ্যেই সব গুন্ডাদের ফিনিশ করে দেয়। মেরে পুরো চেহারার নকশায় পাল্টে দেয়। আবারও নর্মাল হয়ে সবকিছুর জন্য রিগ্রেট ফিল করে বলে, আমার সাথে এইসব কি হচ্ছে, আমি কিছু জানি না। তখনই নোবেলম্যান ও তার লোকেরা চলে আসে। জায়নকে পুরনো দিনের কথাগুলো মনে করানোর চেষ্টা করে। নোবেলম্যান নিজের কপালের দাগ দেখিয়ে বলে, দেখো এটা তুমিই করেছিলে, কিছু মনে পড়ছে? জায়ন এখনও বলে, আমি কিছু বুঝতে পারছি না। নোবেলম্যান তাকে সঙ্গে যেতে বলে, না হলে তারা তার প্যারেন্টস ইয়াংহি এবং জায়ন শহরে যাকে যাকে চেনে সবাইকে মেরে ফেলবে। এটা করতে তাদের ব্যাস 1 মুহূর্ত সময় লাগবে। বাধ্য হয়ে জায়ন তাদের সাথে যায়। ইয়াংহিকে বলে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ইয়াংহি তাকে সাবধানে থাকতে বলে। নোবেলম্যান এবং তার টিম জায়নকে সেই পুরনো রিসার্চ ল্যাবে নিয়ে যায়, যেটাকে এখন ডক্টর বেক লিড করছিল। তারা তাকে একটা চেম্বারে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে লক করে রাখে। ডক্টর বেক পাশের রুম থেকে তাকে মনিটর করছিল এবং স্পিকারের মাধ্যমে কথাও বলছিল। সে জায়নকে জানায়, আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমার মায়ের মতো,
আমিই তোমাকে সুপারহিউম্যান অ্যাবিলিটি দিয়েছি। আরও বলে তোমার একটা অসুখ আছে যেটা শুধুমাত্র তোমার আসল প্যারেন্টসের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমেই ঠিক হতে পারে, না হলে তোমার মাথা ফেটে যাবে, নাক মুখ থেকে ব্লিডিং হবে আর তুমি মারা যাবে। জায়ন বলে আমি কিছুই বুঝতে পারছি না, এইসব কি হচ্ছে, আপনারাই বা কারা? ডক্টর বেক তাকে বলে তুমি চিন্তা করো না, আমরা তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। বলতে বলতেই জায়নের নাক মুখ থেকে ব্লিডিং শুরু হয়। ডক্টর বেক আরও বলে আমি তোমাকে বাঁচাতে পারি, এর জন্য তোমাকে আমার সব কথা শুনতে হবে। বলেই সে গার্ডকে ইশারা করে। গার্ড তাকে একটা ব্লু সিরাম ইনজেক্ট করে। এই সিরামের মাধ্যমেই জায়ন নিজের সুপারহিউম্যান অ্যাবিলিটি ফুল পোটেনশিয়ালে ইউজ করতে পারবে। তবে একটা অসুবিধা আছে, সিরামের প্রভাব শুধুমাত্র 1 মাসই থাকবে। 1 মাস পর সেকেন্ড ডোজ না নিলে জায়নের যে বর্তমান অসুখ সেটা দ্বিগুণ রূপে ফিরে আসবে, সেই দিনই মৃত্যুও হতে পারে। সিরাম ভেতরে যেতে জায়ন প্রচণ্ড রিফ্রেশ এবং পাওয়ারফুল ফিল করে, যেন তার হারিয়ে যাওয়া শক্তিগুলো আবারও ফিরে এসেছে। সে এখানে একটা বিষয় রিভিল করে বলে আমি কোনোদিন কিছুই ভুলে যাইনি, আমার সব টর্চারের কথা মনে আছে। জানতাম আমার একটা কঠিন অসুখ আছে এবং খুব তাড়াতাড়ি মারাও যাব। আবার এটাও জানতাম এর ওষুধ শুধু তোমার কাছেই আছে। আমি তোমাকে অনেক খুঁজেছি, পাইনি। অবশেষে সেই ন্যাশনাল সিঙ্গিং কম্পিটিশনের সাহায্য নিলাম, জানতাম নোটিস করবে। এইভাবে তুমি আমার জালে ফেসে গেছো। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন তুমি এই ব্লু সিরামটা আমার শরীরে ইনজেক্ট করবে। তুমি আমাকে নিয়ে আসোনি, আমি নিজেই এসেছি। বলেই পাশের গার্ডকে মেরে ফেলে। ডক্টর বেক 1 মুহূর্ত দেরি না করে পুরো চেম্বারটা টক্সিক গ্যাসে ভরিয়ে দেয়। এদিকে মিস্টার চয় কিছু লোক নিয়ে সে ল্যাবে চলে আসে। নোবেলম্যানের লোকেদের সাথে তাদের ফাইট হয়। তারা দুজন সুপারহিউম্যানকে মেরেও ফেলে। নোবেলম্যান সেখান থেকে চলে যায়। এদিকে ডক্টর বেক জায়নের চেম্বারের গ্যাসগুলো ক্লিয়ার করে দেখে জায়ন কোথাও নেই। তখনই সে তার পিছনেই টেলিপোর্ট হয়। ডক্টর বেক তার সাথে যা যা অন্যায় করেছে সবকিছুর জন্য ক্ষমা চায়, ছেড়ে দিতে বলে। বাট জায়ন তার কোনো কথাই শোনে না। গুলি মেরে 1 পা খোঁড়া করে দেয়। জিজ্ঞেস করে এই সিরামগুলো কোথায় বানানো হয়। তখনই নোবেলম্যান চলে আসে। দুজনের মধ্যে প্রচণ্ড ফাইট হয়। তাদের ফাইট দেখে মনে হয় দুটো হিংস্র রাক্ষস লড়াই করছে, কেউ হার মানতে রাজি না। অবশেষে জায়ন নোবেলম্যানকে হারিয়ে দেয়। গুলি মেরে ফেলবে তখনই মিস্টার চয় এসে তার কাঁধে গুলি মারে, আহত করে দেয়। ডক্টর বেক মিস্টার চয়কে বলে এদের দুজনকে ছাড়বে না, মাথায় গুলি করে মেরে ফেলো। কিন্তু মিস্টার চয় গুলি করে তাকেই মেরে ফেলে। বলে এটা আমাকে কাজ থেকে বের করে দেওয়ার প্রতিশোধ ছিল। তখনই সেই মেয়েটা চলে আসে যে নোবেলম্যানের সাথেই ছিল। মেয়েটি মিস্টার চয়ের ওপর অ্যাটাক করে দেয়, বাট মিস্টার চয় তাকে ব্লক করে প্রচণ্ড পেটায়, মেরে আধামরা করে সাইডে ফেলে দেয়। পিছনে ঘুরে দেখে জায়ন কোথাও নেই। তখনই জায়ন তার পিছনেই টেলিপোর্ট হয়। তাদের দুজনের ফাইট শুরু হয়। জায়ন প্রথমে তার শিরদাঁড়া ভাঙে, তারপর ঘাড় মোটকে মেরে ফেলে। নোবেলম্যানের দিকে তাকিয়ে বলে এবার শুধু আমরা দুজনই। নোবেলম্যান বলে তুমি এত তাণ্ডব চালালে শুধু এই ব্লু সিরামের জন্য, এটা হেডকোয়ার্টারে বানানো হয়। জায়ন হেডকোয়ার্টারের অ্যাড্রেস জিজ্ঞেস করে। নোবেলম্যান বলে হ্যাঁ বলবো, যদি তুমি আমাকে পুরোপুরিভাবে পরাজিত করে দাও। সে তাকে আরও নানা বিষয়ে কথা বলে ব্যস্ত রাখে, যেন সেই মেয়েটি তাকে পিছন থেকে অ্যাটাক করে মেরে ফেলতে পারে। বাট জায়ন পুরোপুরিভাবে অ্যালার্ট ছিল। সে তাকে 1 হাতে ধরেই ফিনিশ করে দেয়। নোবেলম্যান তার উপর গান পয়েন্ট করে, বাট জায়ন নিজের স্পেশাল পাওয়ার টেলিকিনেসিস, যার মাধ্যমে সে মাইকটাকে হাওয়ায় ভাসিয়েছিল, সেটা দিয়ে পিস্তলটা কেড়ে নেয়। সে হেডকোয়ার্টারের অ্যাড্রেস জিজ্ঞেস করে, কিন্তু নোবেলম্যান বলে না, কারণ সে জানে অ্যাড্রেস বললেও জায়ন তাকে মেরে ফেলবে, না বললেও তাই করবে। জায়ন তাকে মেরেই ফেলে। লকারের মধ্যে থেকে বাকি সিরামগুলো নিয়ে বাড়ি চলে যায়। দূর থেকে দেখে বাড়িতে পুলিশ এসেছে, সবাইকে হসপিটালে নিয়ে যায়। সিন শিফট হয় কিছুক্ষণ পর হসপিটালে। জায়ন তার পেরেন্টসের সাথে দেখা করতে যায়। দুটো সিরাম নিজের কাছে রেখে বাকিগুলো দিয়ে দেয়। বলে এই সিরামগুলো মাকে দিও, মা আরও কয়েকদিন সুস্থভাবে বাঁচতে পারবে। আরও বলে আমি এখন যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। তার বাবা বলে আমি জানতাম তুমি একজন রিচ, তাও আমরা তোমাকে আমাদের আদর্শে মানুষ করেছি, তুমি কখনো কোনোদিন বিনা কারণে কারো ক্ষতি করবে না। জায়ন চলে যায়। এদিকে ইয়াংহিও সেই হসপিটালেই ছিল। সে জানালা দিয়ে বাইরে দেখছিল। জায়ন তাকে বাইরে থেকেই গুড বাই বলে চলে যায়।